আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। গাজায় যুদ্ধবিরতির সম্ভাবনা আবার ক্ষীণ হয়ে এসেছে। উগ্র ডানপন্থীদের চাপে নতি স্বীকার করে যুদ্ধ বন্ধ এবং গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি হচ্ছেন না নেতানিয়াহু। হামাসও জানিয়ে দিয়েছে এই দুই দাবি পূরণ না হলে কোনো ধরনের চুক্তিতে যাবেন না তারা। এর মধ্যে নিরেট সত্যটা বলতে বাধ্য হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। এদিকে দিনভর গাজা, লেবানন এবং ইরাকি যোদ্ধাদের শ্বাসরুদ্ধকর হামলায় জর্জরিত হয়েছে ইসরায়েল। আল মায়াদিন জানিয়েছে, যুদ্ধের ২৪২তম দিনে দক্ষিণ গাজার রাফায় দখলদার বাহিনীর ওপর দিনভর হামলা চালিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো। রাফা শরণার্থী শিবিরের ইয়াবনা সেকশনে স্থায়ীভাবে তৈরি আল ইয়াসিন ট্যান্ডেম আরপিজির মাধ্যমে একটি ইসরায়েলি মিলিটারি গ্রেড বুলডোজার এবং দুটি মার্কাভা ট্যাঙ্কে আঘাত করেছে হামাসের আল কাসাম ব্রিগেডস। ফ্রন্টলাইন থেকে ফিরে এসে কাসামের যোদ্ধারা জানিয়েছেন, গাজা সিটির আল সাবরা এলাকায় তারা দখলদার সেনাদের ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছেন। কয়েকটি অত্যাধুনিক বিস্ফোরকের মাধ্যমে বুবি ফাঁদযুক্ত একটি ভবনে ১৫ সদস্যের ইসরায়েলি পদাতিক বাহিনীকে আসতে প্রলুব্ধ করেন তারা। অ্যাম্বুশ পয়েন্টে ওই বাহিনী আসার সঙ্গে সঙ্গে এক্সপ্লোজিভগুলোর বিস্ফোরণ ঘটানো হয় এবং সেনাদের ওপর একটি থার্মোবারিক আরপিজি নিক্ষেপ করা হয়। এতে কয়েকজন সেনা নিহত এবং কয়েকজন গুরুতর আহত হন বলে নিশ্চিত করেছে আল কাসাম। এরপর ঘটনাস্থলে সেনা সংখ্যা বাড়ানো হয়। বর্ধিত সেনা এবং তাদের একটি মার্কাভা ট্যাঙ্কে আল কাসামের যোদ্ধারা আল ইয়াসিন শেলের মাধ্যমে সরাসরি আঘাত করেন। মঙ্গলবার আল মুজাহিদিন ব্রিগেডসের যোদ্ধারা রাফার আকাশে উড়তে থাকা একটি ইসরায়েলি অ্যাটাক ড্রোনে ম্যান পোর্টেবল সারফেস টু এয়ার মিসাইল নিক্ষেপ করেন। এরপর ওই এলাকা থেকে পালিয়ে যায় ড্রোনটি। ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসের যোদ্ধারা এদিন রাফার দক্ষিণ পশ্চিমে দখলদার সেনা গ্রুপিংগুলোকে লক্ষ্য করে 107mm রকেট আর্টিলারি শেল নিক্ষেপ করেন। এর উত্তরে নেতজারিম অক্ষেও তারা ইসরায়েলি বাহিনীর একটি অবস্থানে হামলা চালান। আল কুদসের মর্টার ইউনিট সেখানে লার্জ ক্যালিবারের মর্টার হামলা পরিচালনা করে। আল আকসা মর্টার ব্রিগেডসের সঙ্গে সমন্বয় করে সেখানে মর্টার হামলা চালায় ডিএফএলপির ন্যাশনাল রেজিস্ট্যান্স ব্রিগেডস। মঙ্গলবার উত্তর ইসরায়েলে অন্তত ১০ দফা হামলা চালিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরায়েলের রামিম ব্যারাকে বেশ কয়েকটি আর্টিলারি শেল নিক্ষেপের মাধ্যমে দিনের অভিযান শুরু করেন তারা। এরপর অধিকৃত গোলান মালভূমিতে গোলানি ব্যারাকে এক ঝাঁক আত্মঘাতী ড্রোন পাঠানো হয়। এসব ড্রোন ব্যারাকের কর্মকর্তা এবং সেনা সদস্যদের বিভিন্ন অবস্থানে আঘাত হানে। দুপুরে নেতুয়া উডল্যান্ডে দখলদার সেনাদের ওপর রকেট হামলা চালানো হয়। বিকেলেও এক নাগারে হামলা হয় উত্তর ইসরায়েলে। প্রথমে সীমান্ত শহর মেইস আল জাবালের বিপরীতে অবস্থান নেওয়া একটি ইসরায়েলি সেনাদলের ওপর আঘাত করেন লেবানিজ যোদ্ধারা। এর পরপরই ইসরায়েলের নৌঘাঁটি রাস আল নাকুরায় হামলা করে তাদের আর্টিলারি ইউনিটগুলো। এর ১০ মিনিট পর বার্ডামস উডল্যান্ডে একটি ইসরায়েলি সেনাদলের ওপর আর্টিলারি হামলা চালানো হয়। এরপর আর্টিলারি শেলের মাধ্যমে অধিকৃত কফর সুবা হিলসের আল রামথা এবং সেবা ফার্মের জেবদেন মিলিটারি সাইটে আঘাত করেন তারা। রাতে হিজবুল্লাহ দুটি হামলা পরিচালনা করে, একটি লিমানে ইস্টার্ন ব্রিগেডের নবনির্মিত কমান্ড পোস্টে, অন্যটি জেবদেন মিলিটারি সাইটের ইসরায়েলি সেনাদলের ওপর। ইসরায়েলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছেন ইরাকি যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর আমব্রেলা গ্রুপ ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক বুধবার এক বিবৃতিতে বলেছে, মৃত সাগর উপকূলে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে ড্রোন হামলা চালিয়েছেন তারা। তাছাড়া ইরাক এবং সিরিয়ার মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করেও হামলা চালানো হয়। গাজায় ইসরায়েলি বর্বরতা বন্ধ হওয়া পর্যন্ত এই ধরনের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে গ্রুপটি। হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান মে মাসে প্রতিরোধ সংগঠনটির উত্থাপন করা যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েলি প্রতিক্রিয়ার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলি জবাবে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের দাবি পূরণ করা হয়নি। হামাসের দৃঢ় অবস্থান মধ্যস্থতাকারীদের জানিয়ে দেওয়া হয়েছে জানিয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যে চুক্তিতে স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে পূর্ণাঙ্গ সেনা প্রত্যাহারের নিশ্চয়তা থাকবে না, তাতে তারা রাজি হবেন না। হামদান বলেন, একটি যৌক্তিক চুক্তির মাধ্যমে আমাদের বন্দীরা স্বাধীনতা উপভোগ করতে না পারলে গাজায় বন্দী ইসরায়েলিরাও মুক্তি পাবেন না।
গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের ওপর নির্মম নির্যাতন চালানো হচ্ছে এবং ইচ্ছাকৃতভাবে বন্দীদের হত্যা করা হচ্ছে জানিয়ে হামদান জাতিসংঘের একটি প্রতিবেদন তুলে ধরেন, যেখানে বলা হয়েছে ডিসেম্বর থেকে ২২৫ ফিলিস্তিনি বন্দীর লাশ পাঠিয়েছে ইসরায়েল। হামদান বলেন, ৭ অক্টোবর থেকে এই পর্যন্ত ৯,৫০০ ফিলিস্তিনিকে বন্দী করা হয়েছে, যাদের খাবার দেওয়া হচ্ছে না, শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। তিনি জানান, ১৯৬৭ সাল থেকে ইসরায়েল ১৬,০০০ নারীকে আটক করেছে, যাদের অনেকে কঠিন পরিস্থিতির মধ্যে সন্তানের জন্ম দিয়েছেন। তাছাড়া বর্তমানে ২ শতাধিক ফিলিস্তিনি শিশু ইসরায়েলি কারাগারে রয়েছে। তাদের ওপর গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে। এই মানবাধিকার লঙ্ঘন জরুরি ভিত্তিতে বন্ধ করতে এবং এই বিষয়ে ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে তিনি বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। আল আরাবিয়া জানিয়েছে, গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় ইসরায়েল আন্তরিক নয় বলে মন্তব্য করেছেন হামাসের সিনিয়র নেতা সামি আবু জোহরি। মঙ্গলবার তিনি বলেছেন, মার্কিন সরকারের ছত্রছায়ায় স্বেচ্ছাচারী আচরণ করছে তেল আবিব। তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে উত্থাপিত যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপাচাপি করার জন্য ওয়াশিংটন ও পাশ্চাত্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, যখন ইসরায়েল সরকার প্রস্তাবটি মেনে নিচ্ছে না, তখন হামাসকে চাপাচাপি করে জনমতকে বিভ্রান্ত করা হচ্ছে। আবু জোহরি বলেন, পাশ্চাত্যের আচরণ দেখে মনে হচ্ছে হামাস প্রস্তাবটি বাস্তবায়নে বাধা দিচ্ছে, অথচ বিষয়টি মোটেও তা নয়। বাইডেন গত শুক্রবার গাজা উপত্যকায় ৩ ধাপে বাস্তবায়নযোগ্য একটি যুদ্ধবিরতি পরিকল্পনা তুলে ধরেন। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে ইসরায়েলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের মুক্তির বিনিময়ে গাজায় আটক ইসরায়েলি পণবন্দীরা মুক্তি পাবেন। উপত্যকা থেকে সকল দখলদার সেনা প্রত্যাহার করা হবে এবং বিধ্বস্ত গাজা উপত্যকা পুনর্নির্মাণ করা হবে। হামাস প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তবে বাইডেনের প্রস্তাবে গাজার শাসনভার হামাসের হাতে থাকার বিষয়টি উপেক্ষা করা হয়েছে, যা এই সংগঠনটি শুরু থেকে প্রত্যাখ্যান করে আসছে। মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা করার জন্য হামাস ইতিবাচক মনোভাব দেখানোর পরেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করেছেন। তারপরেও ওয়াশিংটন প্রস্তাবটি মেনে নিতে হামাসকে রাজি করাতে কাতারের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এক হাত নিয়েছেন। তিনি বলেছেন, তার কাছে এটি মনে করার যৌক্তিক কারণ রয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যই গাজা যুদ্ধ টেনে নিয়ে যাচ্ছেন। ব্রিটিশ সাময়িকী টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, মূলত তিনি নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর লক্ষ্যে এমনটা করছেন। মঙ্গলবার প্রকাশিত এই সাক্ষাৎকারে বাইডেন বলেন, যুদ্ধ পরবর্তী গাজার ভবিষ্যৎ কী হবে সে বিষয়ে নেতানিয়াহুর সঙ্গে তার বড় ধরনের মতানৈক্য রয়েছে। একই সঙ্গে ৭ অক্টোবর ইসরায়েলি হামলার পর দেশটি গাজায় যা করেছে সেটিকেও বাইডেন অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। টাইম বাইডেনের কাছে জানতে চান, নেতানিয়াহু ইচ্ছে করেই রাজনৈতিক ক্যারিয়ার বাঁচানোর লক্ষ্যে এই যুদ্ধ এগিয়ে নিচ্ছেন কিনা। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, লোকজনের কাছে এমন উপসংহারে পৌঁছানোর মতো যথেষ্ট কারণ আছে। এ সময় তিনি জানান, ফিলিস্তিন রাষ্ট্রের সৃষ্টি নিয়ে তার এবং নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মতানৈক্য আছে। তিনি আরও বলেন, নেতানিয়াহুর সঙ্গে আমার প্রধান মতবিরোধ হল গাজা যুদ্ধ শেষ হবার পর কী হবে তা নিয়ে। যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধের পরে একটি পুনরুজ্জীবিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজা শাসন করা উচিত। অন্যদিকে নেতানিয়াহু এই পরিকল্পনা প্রত্যাখ্যান করলেও এ নিয়ে তার নিজস্ব কোনো স্বচ্ছ পরিকল্পনা নেই। এদিকে বাইডেনের ঘোষণা করা যুদ্ধবিরতি পরিকল্পনা অনুমোদনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতাকারী কাতার মঙ্গলবার বলেছে, বাইডেনের প্রস্তাবিত চুক্তির বিষয়ে তারা ইসরায়েলের স্পষ্ট অবস্থানের জন্য অপেক্ষা করছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, আমরা এখনও ইসরায়েলি সরকারের কাছ থেকে বাইডেনের দেওয়া নীতিগুলোর প্রতি খুব স্পষ্ট অবস্থান দেখতে পাইনি। আনসারি নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, আমরা ইসরায়েলি মন্ত্রীদের কাছ থেকে আসা পরস্পর বিরোধী বিবৃতি পড়েছি এবং দেখেছি যে বর্তমান প্রস্তাবে ইসরায়েলের ঐক্যবদ্ধ অবস্থানের বিষয়ে খুব বেশি আস্থা তৈরি করে না। হামাসও দৃঢ় প্রতিক্রিয়া জানায়নি উল্লেখ করে তিনি বলেন, আমরা উভয় পক্ষের এমন কোনো বিবৃতি দেখিনি যা আমাদের অনেক আস্থাশীল করবে। তিনি বলেন, প্রক্রিয়াটি অগ্রসর হচ্ছে এবং প্রস্তাবের ওপর উভয় পক্ষের সঙ্গে আমরা কাজ করে যাচ্ছি। আয়ারল্যান্ডের পার্লামেন্ট সদস্য থমাস গোল্ড গাজায় ইসরায়েলি নৃশংসতা এবং অপরাধযজ্ঞের ছবি এবং ভিডিও দেখে অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়ে বলেছেন,
আমি আশা করি নেতানিয়াহু, তার ফেরাউন সরকার ও তার জেনারেলরা জাহান্নামে জ্বলবে। আইরিশ পার্লামেন্টের এই প্রতিনিধি পার্লামেন্টে দেওয়া সাম্প্রতিক বক্তব্যে উচ্চ স্বরে এবং প্রচণ্ড ক্ষোভ ও আবেগে কাঁপতে কাঁপতে বলেন, গাজায় 15,000 শিশুকে হত্যা করা হয়েছে, অথচ গোটা বিশ্ব এটা চেয়ে চেয়ে দেখছে। তার জ্বালাময়ী বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের অভিশাপ দিচ্ছেন, ঘৃণা প্রকাশ করছেন। টমাস গোল্ড তার বক্তৃতায় বলেন, যখন আমরা বিধ্বস্ত গাজা থেকে আসা ছবি এবং ভিডিওগুলো দেখি, তখন আমরা দেখতে পাই ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনি নারী, পুরুষ ও শিশুদের জীবন্ত পুড়িয়ে মারার দৃশ্য এবং শুনতে পাই অসহায় মানুষের চিৎকারের ধ্বনি। আমি আশা করি সৃষ্টিকর্তা যেন নেতানিয়াহু সহ ইসরায়েলের অন্য রাজনৈতিক নেতা ও সামরিক কর্মকর্তাদের তাদের প্রাপ্য শাস্তির স্বাদ আস্বাদন করান। ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদের বিবেক কোথায়? তোমরা কেন সরকারকে শিশু হত্যার অনুমতি দিচ্ছ? তোমাদের মানবতা কোথায়? আল জাজিরা জানিয়েছে, গাজায় ইসরায়েলের নৃশংস হামলা চলছে। মধ্য গাজার দেইল আল বালায় হতাহতদের চাপে হিমশিম খাচ্ছে মর্গ এবং হাসপাতালগুলো। মেডিকেল সূত্রগুলো আল জাজিরাকে বলেছে, গত 24 ঘণ্টায় মধ্য গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 66 জন নিহত হয়েছেন। দেইর আল বালার বুরেজ শরণার্থী শিবিরে প্রবেশের হবার কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে সেখানে বিমান ও আর্টিলারি হামলা চলছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে মঙ্গলবার পর্যন্ত অন্তত 36,550 ফিলিস্তিনি নিহত হন, যাদের অধিকাংশই শিশু ও নারী। বড় বিপাকে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি। 543 আসনের লোকসভায় গতবার 303 আসন পেয়ে 272 আসনের ম্যাজিক ফিগার একাই পার করেছিল দলটি। এবার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট 292 আসন পেলেও মোদি ম্যাজিককে ফিকে করে বিজেপি পেয়েছে মাত্র 240 আসন। তার মানে এককভাবে সরকার গঠন করতে পারছে না হিন্দুত্ববাদী দলটি। বিপর্যয়কর ফলাফলের পর এখন তাদেরকে জোট সঙ্গী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির করুণার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে। তড়িঘড়ি করে নীতিশ ও চন্দ্রবাবুকে বুধবারই দিল্লিতে ডেকে পাঠিয়েছে বিজেপি, কারণ তাদের সঙ্গে এর মধ্যেই কংগ্রেসের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। শুধু কংগ্রেস নয়, পুরো বিরোধী শিবির থেকে বিভিন্নভাবে তাদের কাছে টানার চেষ্টা করা হচ্ছে। এবার কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিস্ময়কর ভালো ফল করে 234 আসন পেয়েছে। কংগ্রেস একা পেয়েছে 99 আসন। নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সমর্থন পেলে সরকার গঠন করতে পারবে বিরোধী জোট। বিজেপির মধ্যে বড় শঙ্কা কাজ করছে, কারণ নীতিশের বারবার পক্ষ বদলের ইতিহাস আছে। অন্যদিকে 2018 সালে এনডিএ জোট থেকে বেরিয়ে গিয়েছিলেন নাইডু। এবারের লোকসভা নির্বাচনের আগে তিনি আবার বিজেপির সঙ্গে হাত মেলান। মঙ্গলবার ঘোষণা করা ফলাফলে দেখা গেছে বিজেপির দুঃস্বপ্নের নির্বাচনের দলের 13 জন কেন্দ্রীয় মন্ত্রী হেরেছেন। হেরে যাওয়া মন্ত্রীদের মধ্যে আছেন স্মৃতি ইরানি, অর্জুন মুন্ডা, অজয় মিশ্র টেনি ও কৈলাস চৌধুরী। তাছাড়া মমতা ব্যানার্জির তৃণমূলের কাছে হেরেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। আজ এখানেই শেষ করছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।